আরে ওই কিডন্যাপার, এত ইগনোর করেন কেন? কথা বললে কি এমন হয়? হ্যাঁ, রায়হানের পিছে হাঁটতে হাঁটতে বলল অরিন। তোমার সাথে ফালতু বাকওয়াজ করার শখ বা সময় কোনোটাই আমার নাই। আর হ্যাঁ, আমাকে একদম কিডন্যাপার বলবা না। ইনফ্যাক্ট এই ভার্সিটিতে তো একদমই না। হ্যাঁ বললেই হলো নাকি? আপনি আমার সাথের কিডন্যাপার, আপনাকে না বলে থাকবো কি করে? উফ মা গো, বলে কয়ে তো দাঁড়াবেন নাকি? আপনার সাথে ধাক্কা খেয়ে নাকের তো আর ব্যান্ড বাজতো না। উফ। তুমি থামবা ইডিয়েট। ডোন্ট ফরগেট আই অ্যাম ইয়োর টিচার। নো, অনলি কিডন্যাপার। এখন আপনি টিচার হন বা রেলমন্ত্রী। কাল ক্লাসে যাও, তারপর দেখিও তোমার কি হাল করি, ফাজিল মেয়ে। বলেই হন হন করে চলে গেল রায়হান। অরিন ব্রুকুচকে আবার রায়হানের পিছু নিতে যাবে, এমন সময় পিছন থেকে কয়েকটা মেয়ের কথোপকথন তার কানে ভেসে আসলো। দেখ দেখ, কেমন ছ্যাঁচড়ার মতো স্যারের পিছে ঘুরঘুর করছে। এসব ছ্যাঁচড়া মেয়ে যে ওই থেকে যে আসে বুঝি না। যেই হ্যান্ডসাম স্যার দেখলো অমনি পটানোর জন্য পিছে পিছে ঘুরঘুর শুরু করলো। অরিনের রাগ মুহূর্তেই উঠে যায়। তাকে ছ্যাঁচড়া বললো এই মেয়েগুলো। অরিন হনহন করে পিছে ফিরে ওদের সামনে দাঁড়ালো। তাদের মাঝে এক মেয়ে হেসে বলে, দেখ, পায়ে পড়ে ঝগড়া করতে আসছে। জি না আন্টি, আমি আসলে বলতে চাচ্ছিলাম, যারা অন্যের ছ্যাঁচড়ামি চোখ বড় বড় করে দেখে তারা আরও বড় ছ্যাঁচড়া। আর আমার আগে থেকে আপনার ওই স্যারের উপর কালনাগিনীর মতো নজর দিছেন, সেটা আই নো। শুধু পাত্তা পাবেন না ভেবে নজর দেননি। যাই হোক, ওনাকে আমি আগে থেকেই চিনি। সো আমি তার পিছে ঘুরবো কি ঘুরবো না সেটা আমাদের থেকে যে সেটা আপনাদের থেকে জেনে নিব না। তাও ছ্যাঁচড়ামি করবা? জামাইয়ের রাগ ভাঙাতে হলে তার পিছে একটু একটু ঘোরাই লাগে। এখন যার মেন্টালিটি যেমন আর কি। এই যেমন ধরুন, আপনি যেটাকে ছেঁচড়ামে দেখছেন অথবা বলছেন, তার জন্য হয়তো আপনিই বড় ছেঁচড়া। বলেই হনহন করে অরিন ভার্সিটি থেকেই বেরিয়ে গেল। জাস্ট অসহ্য লাগছে তার এসব আজাইরা মেয়েদের। মেয়েগুলো চোখ বড় বড় করে অরিনের যাওয়ার দিকে তাকিয়ে আছে। ঠান্ডা কণ্ঠের অপমান ঠিক হজম হচ্ছে না। লাঞ্চ টাইমে সারাফ আসলো বাসায় লাঞ্চ করতে। ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসে দেখলো 3-4 রকমের ভর্তা, সাথে গরম গরম ভাত। সারাফ ভর্তা অনেক পছন্দ করে, তাই সে হাত ধুয়ে জলদি জলদি বসে পড়লো। বেচারা লোভ সামলাতে পারছে না ভর্তার, গপাগপ খেয়েই চললো। ভর্তা মজা হলে তো কথাই নেই। অরেন আগেই খেয়ে একটা লম্বা ঘুম দিয়েছে। বিকালের আগে তার না ওঠার সম্ভাবনাই বেশি। সারাফ আঙুল চেটে পুটে খেলো। অরিন আজকেও দেরি করে ফেলেছে, কিন্তু কি করে দেরি করেছে জানে না সে। অরিন আজকেও না খেয়ে দৌড় লাগায় ভার্সিটির উদ্দেশ্যে। কালকে রায়হানের বলা কথাটা বারবার অরিনের মাথায় নাড়া দিচ্ছে। রায়হানের ফার্স্ট ক্লাস আজকে, কোনো রকম যদি লেট হয় অরিনকে ছেড়ে কথা বলবে না সে, ভালোভাবেই বুঝে নিয়েছে। এখন যদি কেউ না চাইতেও লেট করে ফেলে সেটা কি তার দোষ? অরিন সিঁড়ি দিয়ে নামার সময় ভুলবশত হিয়ার সাথে ধাক্কা খায়। হিয়ার হাতে একটা হটপট ছিল সারাফের জন্য। ভাগ্য ভালো ছিল হিয়ার হাত থেকে পড়েনি। এটা দেখেই স্বস্তির নিঃশ্বাস ফেলল হীরা। হিয়া। অরিন তাড়া দিয়ে বলে, সরি সরি হিয়া আপু, আসলে লেট হয়ে গেছে, তাই তোমায় খেয়াল করিনি। বলেই আবার দৌড় লাগায় অরিন। অরিনকে ওভাবে ছুটতে দেখে হিয়া আবার পিছন থেকে সাবধান করে দেয়। হিয়া আবার অরিনদের বাসার দিকে চলে যায়। অরিন রাস্তায় একটা রিক্সাও না পাওয়ার কারণে সিএনজি রিজার্ভ করে সোজা ভার্সিটি চলে আসে। ভার্সিটিতে এসে আবারও হাতে ফুল নিয়ে তাহিদকে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকতে দেখে সে। আজকে আধমরা ফুল না, প্লাস্টিকের ফুল। অরিনকে দেখতেই সে অন্য হাত দিয়ে নিজের চশমাটা ঠিক করে বোকার মতো দাঁত খেলালো। অরিনের বিরক্তি বেড়ে গেল। আবার দেরি হওয়ার কথা মনে হতেই অরিন তাওহিদকে রেখেই ভেতরের দিকে ছুটলো। ক্লাসের সামনে এসে দেখলো রায়হান আগেই ক্লাস করানো অলরেডি শুরু করে দিয়েছে। এদিকে অরিনের জান যায় যায় অবস্থা। না জানি আজ এই কিডন্যাপার তার কি হাল করে। সে কাঁপা কাঁপা পায়ে দরজার সামনে এসে দাঁড়ায়। তারপর একটা চাপা শ্বাস ছেড়ে মৃদু স্বরে বলে ওঠে, মে আই কাম ইন স্যার? রায়হান মার্কার প্যান থেকে চোখ সরিয়ে অরিনের দিকে তাকায়। অরিনকে দেখতেই রায়হানের গত দিনের কথা মনে পড়ে গেল। রায়হান একটা ভিলেনি হাসি দিল অরিনের কাঁধে ব্যাগ দেখে। ক্লাসে এসে এসে অরিনকেও খেয়াল করেনি। ভালোই হলো, আছে এক ঢিলে দুই পাখি মারতে পারবে। রায়হান হাত ঘড়ির দিকে তাকিয়ে বলে, আরে মিস অরিন, আপনি তো অনেক তাড়াতাড়ি চলে এসেছেন। বাহ, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তা এত তাড়াতাড়ি কি করে আসলেন মিস?
রায়হানের কথায় ক্লাসের বেশিরভাগ মেয়ে হেসে দেয়। সাইলেন্স। রায়হান সে মেয়েগুলোর উদ্দেশ্যে বলল। মেয়ে চুপ হয়ে গেলেও ঠিকই মুখ টেপে হেসে চলেছে। অরিন লজ্জায় মাথা নিচু করে ফেলে। এই 3 বছরে বকা তো দূরে থাক, এই অবধি কোনোদিন কোনো টিচারের থেকে এমন অপমানিত হয়নি সে। আর আজ রায়হান যেন তার পিছে আদা জল খেয়ে লেগেছে। অরিন নিচের দিকে তাকিয়ে নরম সুরে বলে, সরি স্যার, একটু লেট হয়ে গেল। 12 মিনিট লেট করেছেন আপনি। এখানে একটুর কি দেখলেন? আমি কাল বারবার করে বলে দিয়েছিলাম যেন সকলে উপস্থিত থাকে, কিন্তু না। একদিন ভালো বিহেভ করেছি বলে এই না যে মাথায় চড়ে বসবেন। এখন যেই ম্যাথ করিয়েছি সেটা কি করতে পারবেন? হোয়াট? চুপ কেন? অ্যান্সার মি। রায়হান এর এমন ধমকে অরিন সহ সকলে কেঁপে উঠল। অরিন ভাবতেই পারেনি এই রায়হান এমন বাঘের মতো দরজাল হবে। অরিন তাও চুপ রইল, কিছুই বলল না। অরিনের এমন থাকার কারণে রায়হানের রাগ আরো বেড়ে গেল। সে আরেক ধমক দিয়ে অরিনকে বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকতে বলল। অরিন হাঁ করে তাকালো রায়হানের দিকে। রায়হান আবার ধমক দিয়ে বলে, কথা কি কানে যায় না নাকি নেকার সাজছ? তোমার সাথে কথা বলে আমার টাইম ওয়েস্ট করতে চাই না, কজ আমার টাইমের ভ্যালু অনেক। বলেই রায়হান তার সামনে থাকা বইয়ের পৃষ্ঠা উল্টাতে থাকলো। অরিন মাথা নিচু করে বাইরে বেরিয়ে ক্লাসে কান ধরে দাঁড়িয়ে গেল। আচমকা তার গালে বেয়ে নোনা জল পড়তে লাগলো। জীবনে কখনো এমন অপমানিত হয়নি সে, তাই খারাপ লাগারই কথা স্বাভাবিক। অরিন নিঃশব্দে কাঁদতে থাকলো। রায়হান হোয়াইট বোর্ডে একটা ম্যাথ সলিউশন করতে করতে ভাবছে, যাক, এবার আর ভুল করেও আমার দিকে ফিরে তাকাবে না। বেঁচে গেছি এই স্টুপিড মেয়েটার হাত থেকে। ইউ আর উইন রায়ান ফাইয়াজ, আই প্রাউড অফ ইউ। রায়হান মনে মনে নিজেকেই বলল এবং মুচকি হাসি দিল। অরিন এক সময় কান্না থামিয়ে চোখ গরম করে বিড়বিড় করে বলে, তোরে আমি দেখে নেব কিডন্যাপার। আমাকে অপমান করা সব সুদে আসলে আদায় করব তোর থেকে, মনে রাখিস। তুমি নিজেও জানো না চান্দু, তুমি কার পাল্লায় পড়ছো। আল্লাহর ইচ্ছায় দ্বিতীয়বার যেহেতু তোরে পাইছি, এত সহজে তোকে ছাড়বো ভাবলি কি করে? আমিও আজরিন মেহের অরিন। সারাফ শখ করে হিয়ার বলা বাদাম এবং তাজা লাল টুকটুকে গোলাপ নিয়েছে। হিয়া একবার কথায় কথায় বলেছিল সে লাল গোলাপ পছন্দ করে, সেই সুবাদেই এই গোলাপ আনা। কিন্তু ভাবছে সে হিয়াকে কি করে দেবে। ভাবতে ভাবতে বাসায় এসে আজাদ হুসাইনের কথা শুনে অবাকের চরম পর্যায়ে চলে গেল। মেয়ের বাবা মানে হিয়ার বাবা নিজে আজাদ হোসেনকে প্রস্তাব করেছে সারাফকে নিজের মেয়ের জামাই করবে। এ কি করে সম্ভব? মোহিনী এবং আজাদ হুসাইনেরও একই অবস্থা। বড় ঘর থেকে তাদের প্রস্তাব এসেছে, এটা কি হাতছাড়া করা হলো? যাকে বিয়ে করতে চাস তাকেই শাস্তি দিবি? তো দিব না? আমার আজকে হাঁটতে কত কষ্ট হয়েছে জানেন? তার চেয়ে বড় কথা, আমায় অপমান করেছে, সবাই হেসেছে আমার উপর। অন্যদের কাজই এটা, অন্যের দুঃখে হেসে বেড়ানো। তাই বলে এমন কিছু করিস না যাতে তোর কিডন্যাপার তোর থেকে আরও পালিয়ে বেড়ায়। অরিন এক মুহূর্তের জন্য ভাবনায় ডুব দিল। ঠিকই তো, এই কিডন্যাপার তো প্রথম থেকেই কেমন পালিয়ে বেড়ায় তার থেকে। এখন কিছু করলে তো। 1 মিনিট, আজ কান ধরে দাঁড় করানোর কারণ কি? আমার পিছু ছাড়ানো? হা, কিডন্যাপার, এত সহজে আমার পিছু ছাড়াতে পারবা না। তুমি আমার কিডন্যাপার, অনলি আমার। তোমাকে নিজের করেই আমি ছাড়বো, তার আগে একটা মজা তো দেখাতে হবেই। যতই হোক, পায়ের তো 12টা বাজছে, এর শাস্তি তো তোকে পেতেই হবে। আবার শাস্তির কথা ভাবছো? অফকোর্স ভাববো। ওকে, বাই। বলেই রুম থেকে বেরিয়ে গেল অরিন। রুম থেকে বাইরে এসে সারাফের বিয়ের প্রস্তাব নিয়ে কার্যকলাপ শুনে অরিন মুচকি মুচকি হেসে সারাফের কানে ফিসফিসিয়ে বলে, ভাই, তুই তো সেই রকম লাকি রে। হিয়া আপুর বাবা নিজে বাবাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। তাহলে ভাব হিয়া আপু তোর জন্য কত পাগল। রাজি হয়ে জানা। সারাফ গালে হাত দিয়ে শোক দিবস পালন করছিল। অরিনের এমন কথাই অরিনের দিকে তাকিয়ে চোখ রাঙালো। একদম চোখ রাঙাবি না। আমার ভাবি চাই, আমাকে ভাবি এনে দিবি ব্যাস। আর কত এমন একলা একলা ঘুরে বেড়াবি? আর হিয়া আপু তো অনেক কিউট এবং ভালো। কেন রাজি হচ্ছিস না ভাই? যা জানিস না তা নিয়ে কথা বলিস না একদম। জানতে চাইও না। আমি শুধু চাই হিয়া আপুকে ভাবি করতে। অরিনের কথায় আজাদ হোসাইন অরিনের দিকে তাকালো। হৃদয় বাসার নিজে প্রস্তাব দিয়েছে, এই বিষয়টি তিনি ভালোভাবে নিতে পারছেন না।
তবে একদিক দিয়ে গর্ববোধও করছেন যে হিয়ার বাবা বড়লোক হয়ে তাদের মতো মধ্যবিত্ত পরিবারে নিজে তাদের ছেলের হাতেই তার প্রাণপ্রিয় মেয়েকে তুলে দিতে চান। এতে বোঝা যায় তাদের সারাফকে তারা কতটা পছন্দ করে। ছাদের এক কোণার ট্যুরে রায়হান নিশ্চুপ হয়ে বসে আছে, তার দৃষ্টি আকাশের দিকে। কেন জানি না তখনকার তিশান এবং সারার মুভমেন্টটা কিছুতেই তার মাথা থেকে যাচ্ছে না। বারবার ভেঙে পড়ছিল সে, তাই উপায় না পেয়ে এই ছাদেই চলে আসলো নিজের একাকিত্ব কিছুটা কমাতে। যদিও তার পাশে কেউ নেই, তবে তার মন খারাপে সে আকাশের দিকে কিছুক্ষণ চেয়ে থাকতে ভালোবাসে। কানাডাতেও এমন করতো, তবে রুফটপে যাওয়ার কোনো পারমিশন ছিল না বিধায় ব্যালকনিতে বসে নিজের কষ্টগুলো ভুলার আপ্রাণ চেষ্টা করে যেত। আজও হয়েছে তাই। রায়হান আনমনে ছিল, হুট করে কেউ তার কাঁধে হাত রাখলো। রায়হান হন্তদন্ত হয়ে পিছে ফিরে দেখে তোহা। অদূরে একটা বাচ্চা রাস্তা পার হচ্ছে। ওদিক দিয়ে একটা বাস হর্ন বাজাতে বাজাতে বাচ্চাটার দিকেই আসছে। অরিন তা দেখে নিজের ব্যাগ ফেলেই ছুটে গেল বাচ্চাটার দিকে। আর একটুর জন্য বাচ্চাটা বাসের নিচে পড়েনি, তার আগেই অরিন বাচ্চাটিকে সরিয়ে এনেছে। বাচ্চাটি সেফ থাকলেও অরিনের বাঁ হাত বাজেভাবে ছিলে গেছে। অরিন দাঁতে দাঁত চেপে জ্বালাটা হজম করার চেষ্টা করে যাচ্ছে। বাচ্চাটি ভয় পেয়ে অরিনের বাহু ধরে চুপ মেরে আছে, চোখ মুখ খেয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতেই অরিন বাচ্চাটিকে বাহুডোর থেকে ছাড়িয়ে হাঁটু গেড়ে বসে বলে, তুমি ঠিক আছো বাচ্চা? বাচ্চাটি মাথা নাড়ায়। হঠাৎ পিছন থেকে মাইজ বলে কেউ চিৎকার দিল। বাচ্চাটি এবং অরিন উভয়ই পিছে ফিরে দেখে একজন মেয়ে দৌড়ে তাদের দিকেই আসছে। অরিন মাইজের সামনে থেকে উঠে দাঁড়ায়। মেয়েটি মাইজকে জড়িয়ে ধরে আদর করলো। বাবা ঠিক আছিস তুই? ব্যথা লাগেনি তো? না মা, আমি ঠিকই আছে একদম। এই আপুটা আমাকে বাঁচিয়ে দিয়েছে। তোহা মাইজের থেকে দৃষ্টি সরিয়ে অরিনের দিকে তাকালো। অরিন তখন নিজের ছিলে যাওয়া জায়গাটায় ফু দিচ্ছিল। তোহা মুচকি হেসে দাঁড়িয়ে বলে, ধন্যবাদ তোমার আমার ছেলেকে বাঁচানোর জন্য। সমস্যা নেই আপু। তা পুচকে তোমার নাম কি? মাইজ। অরিন হাসলো, তারপর মাইজের গাল আলতো টেনে বলে, তোমার নামটা তোমার মতোই কিউট। মাইজও হেসে দিল। তোহা হাসি মুখে ওদের দুষ্টামি দেখছিল। তা তোমার নাম কি? আমার নাম অরিন। ওহ, খুব সুন্দর নাম। উত্তরে অরিন মুচকি হাসলো। হঠাৎ অরিনের ছিলে যাওয়া জায়গাটা তোহার নজরে যেতেই উত্তেজিত হয়ে বলে, আরে অরিন, তোমার হাতে ছিলে গেছে, চলো তোমার হাতে ড্রেসিং করাতে হবে। কেমন রক্ত জমাট হয়ে আছে। এটা তেমন কিছু না আপু। অরিন দৌড়ে দূর থেকে দেখে একটা ছেলে কেমন ব্যাগটা ঘাটাঘাটি করছে। অরিন চেঁচিয়ে উঠল। ছেলেটা চমকে সামনে তাকিয়ে দেখলো এক মেয়ে তার দিকে এগিয়ে আসছে। ছেলেটা ব্যাগ নিয়েই ভো দৌড়। আরে আরে আমার ব্যাগ! বলেই অরিন দৌড়ের গতি আরো বাড়িয়ে ফেলে। চোরটাও কম না। অরিন দৌড়াচ্ছে আর চোর চোর আমার ব্যাগ চুরি করে নিয়ে যাচ্ছে বলে চেঁচাচ্ছে। আশেপাশের মানুষরা চোরকে না ধরে তামাশা দেখছে। অরিনের মেজাজ সপ্তম আসমানে উঠে যাচ্ছে। এদিকে চোর তার ব্যাগ নিয়ে পালাচ্ছে আর লোকজন তামাশা দেখছে। মন তো চাচ্ছে এক একটার মাথা ফাটিয়ে কলা গাছে ঝুলাই দিতে। অনেক দূর অব্দি দৌড়ানো লাগলো ওদের। রায়হান অফিস থেকে বেরিয়ে ফোন কানে নিয়ে কথা বলছিল। আজ অফিসে তার কিসের জরুরি কাজ ছিল, যার জন্য ভার্সিটি আর যাওয়া হয়নি। হঠাৎ কারোর সাথে ধরাম করে ধাক্কা খেলো। রায়হানও রাস্তায় পড়ে গিয়েছে, সাথে ছেলেটাও। রায়হান কোমরে হাত দিয়ে রাগি লুকিয়ে সামনের ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটার হাতে থাকা ব্যাগ ফেলে আবার দিল দৌড়। রায়হান কল কেটে উঠে দাঁড়ায় এবং নিজের পোশাক হাত দিয়ে ঝাড়তে থাকে। অরিন দৌড়ে এদিকে আসলো। দূর থেকে দেখলো রায়হানকে দেখতে পায় আর তার পিছে ব্যাগটা। দুর্ভাগ্যবশত রায়হান আর চোর প্রায় একই কালারের ড্রেস পরেছে, যার কারণে অরিন রায়হানকেই চোর ভেবে নেয়। এবার আমার হাত থেকে কে বাঁচাবে তোকে, চোর বেটা? তোরে আজ উদুম কেলানি দিয়েই আমি ক্ষান্ত হব। মনে মনে ভাবলো অরিন। তারপর ধীর পায়ে রায়হানের দিকে এগোতে লাগে। রায়হান তখনও নিজের পোশাক ঝাড়াই ব্যস্ত। অরিন নিজের ব্যাগ থেকে একটা মোটা বই বের করে ব্যাগের চেন লাগিয়ে কাঁধে ঝুলালো। কিন্তু পিছে দাঁড়াতেই অরিনের মনে হলো চোর বেটা আরো লম্বা হয়ে গেছে। অরিন সেসব মাথা থেকে ঝেড়ে ফেলে রায়হানের মাথায় বই দিয়ে জোরে আঘাত করলো। আচমকা এমন হওয়ায় রায়হান আউচ বলে চেঁচিয়ে পিছে ফিরল মাথায় হাত দিয়ে। দুজনই দুজনকে দেখে হতভাগ। রায়হানকে দেখে অরিনের হাতের বই ঠাস করে নিচে পড়ে গেছে। সে হা করে রায়হানের দিকে তাকিয়ে আছে। শেষে কিনা
তার কিডন্যাপারকে চোর ভেবে তাকেই আঘাত করলো। অরিনের কলিজার পানি যেন শুকিয়ে গেল রায়হানের এমন রাগী লুক দেখে। রায়হান যেন তাকে চোখ দিয়েই উদুম কালানি দিচ্ছে। অরিন কয়েক পা পিছিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, সরি, আসলে জাস্ট শাট আপ, ইওর সরি মাই ফুড। আমাকে মারলে কেন ইডিয়েট? এত বড় সাহস টিচারের গায়ে হাত তুললা? তোমাকে তো মন চাচ্ছে হাতে তুলে আছাড় মারি, ফাজিল মেয়ে। ধমক দিয়ে কথাগুলো বলল রায়হান। রাগে তার কপালের কয়েকটা রগ দৃশ্যমান হয়ে উঠেছে। এদিকে অরিন ভয়ে বারবার শুকনো ঢোক গিলেই চলেছে। ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলেছে এটা বেশ ভালোভাবেই বুঝতে পারছে। এখন ওই চোরের কথা বললে রায়হান আরও রেগে যাবে, সেটাও বুঝতে পারছে। অরিন আরও কয়েক পা পিছিয়ে মৃদু স্বরে বলে, এমনভাবে বলছেন যেন আপনি 50 বছর বয়সের বুড়া টাকলা টিচার, আর আমি ভুল করে মেরে দিয়েছি, তাই সরি। বলে অরিন বইটা হাতে নিয়ে উল্টো দিকে আবার দিল দৌড়। রায়হান মাথায় হাত দিয়ে হাঁ করে অরিনের যাওয়া দেখছে। এই মেয়ে এত অদ্ভুত কেন? আর আমাকে মারলই বা কেন? ধ্যাত, মুড পুরো নষ্ট করে দিল ফাজিল মেয়েটা। প্রতিদিন কোনো না কোনোভাবে এই আজাইরা মেয়ের আজাইরা কাজের ফাঁদে আমাকেই কেন ফাঁসতে হবে? ভেবেই রেগে উঠল রায়হান। অফিসে আর গেল না রায়হান। ফোন করে তার বাবাকে জানিয়ে দিয়ে পার্কিং লটের দিকে হাঁটা দিল। তার মাথা ব্যথা যেন বেড়েই চলেছে। অনেক জোরেই মেরেছে অরিন। রিক্সা বা সিএনজি না পেয়ে অরিন একা একা হেঁটেই বাসার দিকে যাচ্ছে আর মনে মনে নিজেকেই বকে চলেছে। কেন একবার চেহারা দেখে নিল না যে একটা চোর বেটা নাকি অন্য কেউ? আসলেই তার মাথায় ঘিলু কম। হঠাৎ তার ছিঁড়ে যাওয়া ক্ষতটা জ্বলে উঠল। অরিন উপায় না পেয়ে ফার্মেসির দিকে হাঁটা দিল। ফার্মেসি থেকে ড্রেসিং এবং ব্যান্ডেজ করার পর যখন বিল আসলো তখন অরিন নিজের ব্যাগ হাতড়ালো। আয় হায়, টাকা কই গেল? 700 টাকার মতো ছিল জমানো। এর মানে কি ওই শালা চোর ব্যাটাই আমার টাকাগুলো নিয়ে গেছে? চোরের গোষ্ঠী রে, একবার হাতের কাছে তোরে পাই, পিটিয়ে হাড্ডি ভেঙে আমার 700 টাকা শোধ তুলবো। কিন্তু সেটা পরের কথা। এখন কি হবে? ড্রেসিংয়ের টাকা কই থেকে পাবো? আমাকে চুপচাপ বসে থাকতে দেখে অরিনকে চুপচাপ বসে থাকতে দেখে ফার্মেসির কর্মী বলে ওঠে, আপু, টাকা কি দিবেন না? আসলে আমার সাথে কোনো টাকা নেই, টাকাটা পরে দিলে হবে না? শুরু হয়ে গেল কথা কাটাকাটি। অরিন অনেক করে বোঝালো তার টাকা চুরি হয়ে গেছে, কিন্তু তারা মানছেই না। তাদের টাকা দিতেই হবে। অরিন ভেবে পাচ্ছে না টাকা কই থেকে পাবে। তার ভাই বা বাবা তো তাদের অফিসে। অরিনদের কথা কাটাকাটির মাঝেই কেউ বিল দিয়ে বলে ওঠে, এই যে 1000 টাকা নোট, এখন যা বিল হয়েছে তা কেটে বাকি টাকা আমি ফেরত দিন। কর্মচারী টাকা নিয়ে চলে যায়। অরিন অবাক হয়ে পাশে তাকায়। মানুষটাকে দেখে অরিনের রাগ উঠে যায়। তিশান, আমার কারো দয়া লাগবে না, নিজের টাকা ফিরিয়ে নিন। আমি তোমার থেকে জিজ্ঞেস করে দিচ্ছি না, আমার ইচ্ছে হয়েছে তাই দিয়েছি। আমার বিল তো পেমেন্ট করতে আপনাকে বলি নাই। আর কোন মুখে আপনি আমাকে তুমি করে সম্বোধন করছেন? লজ্জা করে না তুমি ডাকতে? যা বুঝো না তা নিয়ে কেন কথা বলছো তুমি অরিন? ওই লুচ্চা স্যারা, তুই আমার নাম তোর ওই নোংরা মুখ দিয়ে উচ্চারণ করবি না। টাকা ফেরত নে জলদি। অরিনের এমন বিহেভিয়ার একদম আশা করেনি তিশান। তাই সে হতভাগ হয়ে অরিনের দিকে তাকিয়ে আছে। কথা কি কানা যায় না? কাঠি দিয়ে ঢুকানো লাগবে কথা? তুমি আমার সাথে এমন বিহেভ করছো কেন? কারণ আমি আলগা পিরিত করতে পারি না। এর মাঝেই কর্মচারী খুচরা টাকা এনে তিশানকে দিল। তিশান সেগুলো পকেটে পড়ল। অরিনের রাগ যেন আরও বেড়ে গেল। এই ছেলে তার চিকিৎসার টাকা দিছে, এই লুচ্চি আলুর দম। অরিন কি যেন একটা ভেবে তিশানের সাথে কথা না বলেই বাইরে চলে আসে। তিশানও পিছু পিছু এসে অরিনের হাত ধরে আটকায়। অরিনকে এবার পায় কে? সব কিছুর একটা লিমিট থাকে। আপনি তোমার সাথে তো টাকা নেই, আসো তোমার ড্রপ করে আসি। অরিনকে বলতে না দিয়ে তিশান বলে ওঠে। অরিন রেগে ঝটকা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নেয়। তারপর এদিক সেদিক তাকিয়ে একটা মোটা লাঠি পেল। অরিন জলদি গিয়ে সেটা হাতে তুলে নিয়ে তিশানের সামনে এসে দাঁড়ায়। তো এখান থেকে যাবি নাকি আমার হাতের করল্লা খাবি? এই পাবলিক প্লেসে নিশ্চয়ই কোনো মেয়ের হাতে ডান্ডা পেটে খেতে চাবি না। অরিনের কথায় তিশান অবাকের চরম পর্যায়ে চলে গেল। শেষ পর্যন্ত কিনা ভালোবাসার মানুষের হাতে পাবলিক অলসে ধোলাই খাবে? না, ইজ্জত ভ্রষ্ট করতে এসে রাজি নয়।
উপকার করতে এসে কত বড় বিপদে পড়লো বুঝে নিয়েছে তিশান। অরিন কেমন ধানি লঙ্কা আজ হাড়ে হাড়ে টের পেল। অরিন তিশানের ভাবনার মাঝেই একটা বাড়ি দিয়েও ফেলেছে। তিশান ও মা গো বলেই দূরে সরে চলে যায়, কারণ সে আর ডান্ডা পেটা খেতে চায় না। ঘরেও তো তার বউ আছে নাকি। অরিন তিশানের যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, শালা বজ্জাত ঘরে বউ থাকতে এখানে আমারে ইমপ্রেস করতে আসে। ধোলাইতে পারতাম মনে শান্তি পেতাম। আর আসিস কোনোদিন আমার সামনে, তখন লাঠি না জুতা চলবে, জুতা। নিজের মাথায় বরফের ব্যাগ চেপে ধরে রেখেছে রায়হান। রায়হান রাগে ফুলছে তো ফুলছেই। ওই মেয়ের এত সাহস কই পায় যে তাকে এভাবে মারলো। এই মেয়ে বেশি বেড়েছে, এর ব্যবস্থা তো তার করতেই হবে। রায়হানের ভাবনার মাঝেই রিমনের ফোন। রায়হান নিজের রাগ সাইডে ফেলে গম্ভীর হয়ে ফোন রিসিভ করলো। হ্যালো। দোষ, একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কিসের গুড নিউজ? ব্রুকুচকে জিজ্ঞেস করলো রায়হান। তিশান পাবলিক প্লেসে এক মেয়ের ধনে খেয়েছে। রিমনের কথাই রায়হান সোজা হয়ে বসলো। ফোনের ওপারে রিমন হে হে করে হেসেই চলেছে, তার যেন হাসি থামছেই না। রায়হান প্রথমে গম্ভীর হয়ে থাকলেও পরে রায়হানও ফিক করে হেসে দেয়। যেই ছেলে তার সাথে এত বড় গেম খেললো, শেষ অবধি কিনা পাবলিক প্লেসে তিশান ধোলাই খেলো, তাও কোনো মেয়ের হাতে। বিষয়টি নিশ্চয়ই হাস্যকর। রায়হান হাসতে হাসতে বলে, কে সেই মহিয়সী নারী যে কিনা এই মহান কাজ করলো? আরে তিশানের সাথে যে মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল না, সেই মেয়ে। তোকে না সেদিন ছবি দেখিয়েছিলাম। মুহূর্তেই রায়হানের হাসি বন্ধ হয়ে গেল। সাথে সাথে আজ নিজের ধোলাইয়ের কথাও মনে পড়ে গেল। আবার গম্ভীর হয়ে গেল রায়হান। রায়হান মনে মনে বলল, আমার আগেই ভাবা উচিত ছিল। হ্যালো হ্যালো রায়হান, কই তুই? কথা বল। ভালো লাগছে না, পরে কথা বলবো। ও মা, ভালো কেন লাগবে না? এত বড় গুড নিউজ দিলাম, তাও ভালো লাগলো না? তুই কি? রিমনের পুরো কথা না শুনে রায়হান কল কেটে দিল। রিমন হাঁ করে ফোনের স্ক্রিনে তাকালো। রায়হান ফোন রাখতেই মাইস দৌড়ে রায়হানের রুমে ঢুকে পড়ল। রায়হান হেসে হাত নাড়িয়ে কাছে আসতে বলতেই মাইস এক লাফে রায়হানের কোলে উঠে বসলো। তারপর রায়হানের গলা জড়িয়ে বলে, আই মিস ইউ চাচ্চু। মর্নিংয়ে কেন মিট করনি আমার সাথে? সরি চাচ্চু, আসলে তোমার পাপার সাথে জরুরি কাজে যেতে হয়েছে, আর তুমি তো তখন ঘুমাচ্ছিলে, তাই আর ডাকিনি। ওকে ওকে বুঝলাম। এখন বলো, মাথায় কোল ব্যাগ দিয়ে বসে আছো কেন? চাচ্চুর মাথা ব্যথা বাবা। তোহা রুমে ঢুকতে ঢুকতে বলে। মাইস করুণ চোখে রায়হানের দিকে তাকালো। তোহা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, জানিস রায়হান, তোর এই আদরের ভাইপো আজ কি অঘটন ঘটিয়েছে। অঘটন? মাইস কি করেছো তুমি? তোমার মাম্মা কেন বিচার দিচ্ছে আমার কাছে? কিছুটা চোখ রাঙিয়ে জিজ্ঞেস করলো রায়হান। মাইস মুখটা ছোট করে বলে, রাস্তার উপরে অনেক কিউট কিউট বেলুন দেখেছিলাম, তাই মাম্মাম থেকে হাত সারিয়ে সেদিকে গিয়েছিলাম। ট্রাফিক যে ছিল না, আমি খেয়াল করিনি। তখনই কি? এক আপু আমায় বাঁচিয়ে দিয়েছে। জানক চাচ্চু, আমাকে বাঁচাতে গিয়ে ওই আপুটা হাতে ব্যথা পেয়েছে। আর কখনো মাম্মার হাত ছাড়বে না। আর যদি সেই আপুটা না থাকতো তখন কি হতো? আর কখনো এমন ভুল করবে না। মাথা নিচু করে বলে। রায়হান মাইসকে নিজের সাথে জড়িয়ে বলে, আর কখনো মাম্মার হাত ছাড়বে না। আর যদি সেই আপুটা না থাকতো তখন কি হতো? আর কখনো এমন ভুল করবে না। রায়হানের কথায় মাইজের ঠোঁটে মিষ্টি হাসি ফুটে উঠল। বোঝা ভাই, বোঝা মাইজকে। এই ছেলে এত অবাধ্য কেন বুঝি না। একদম অবাধ্য না, আমার চাচ্চু একদম শান্ত এবং আম্মু ভক্ত, তাই না মাইজ? ইয়াপ চাচ্চু। মাইস চলে গেল নিজের ঘরে। তোহা রায়হানের দিকে ফিরে বলে, বাসা আসার পর থেকে মাথা ব্যাগ চেপে বসে আছে, কেন? এনিথিং রং? আর বলিও না ভাবি, এক ফাজিল মেয়ে আমার লাইফটা এর জ্বালায় কোনো জায়গায় হেল করে বসে আছে। এর জ্বালায় কোনো জায়গায় গিয়ে শান্তি নাই। বোঝা ভাই, বোঝা মাইজকে। এই ছেলে এত অবাধ্য কেন বুঝি না। একদম অবাধ্য না,
আমার চাচ্চু একদম শান্ত এবং আম্মু ভক্ত, তাই না মাইজ? ইয়াপ চাচ্চু। মাইজ চলে গেল নিজের ঘরে। তোহা রায়হানের দিকে ফিরে বলে, বাসা আসার পর থেকে মাথায় ব্যাগ চেপে বসে আছে, কেন এনিথিং রং? আর বলিও না ভাবি, এক ফাজিল মেয়ে আমার লাইফটা ও আচ্ছা তাই? আমার দেবরকে কেউ জ্বালাতে পারে জানতাম না তো। তা মেয়েটা কে? নাম নাম কি? হুম। আই অ্যাম সিরিয়াস ভাবি, এই মেয়ে প্রচুর ফাজিল, ভার্সিটিতেও মাথা খেয়ে বসে থাকে, আর আজ মাথায় মোটা বই দিয়ে দিয়েছে একবারই, তাও চোর বলে। সেই ধোলাইয়ে আমি দিনের বেলাতেও তারা দেখেছি। ভাবি তুমি বলো, আমার গেট আপ দেখে কি আমাকে চোর মনে হয়? ফালতু মেয়ে একটা, কই থেকে যে আসে এসব মেয়ে। ভাবি প্লিজ। ওকে দেবজি, আর হাসবো না। বলে আবার হাসতে লাগলো। হাসির জন্য তোহা কথা অবধি বলতে পারছে না। রায়হান রেগে অন্যদিকে ফিরে যায়। আর যাই হোক, তার ভাবির সাথে নিজের রাগ দেখাতে পারে না। তোহা আসছি বলে রুম থেকে বেরিয়ে গেল। তোহার মনের মধ্যে একটা স্বস্তি বিরাজ করলো, এই ভেবে সারাকে নিয়ে রায়হান এখন আর ভাবছে না। রায়হান আপাতত সেই মেয়েকে নিয়ে ভাবতেই ব্যস্ত। এখন তোহার মনে আর এক কৌতূহল জেগেছে, কে সেই মেয়ে যে তার দেবরকে এভাবে, সেটা তার বের করতেই হবে। তোহার মন বলছে দুঃখের পরে সুখ আনতে পারবে সেই মেয়ে যে কিনা রায়হানকে চোর বলে ধোলাই দিয়েছে। ভেবে তোহা আবার হেসে দিল। তোহার শাশুড়ি মা তোহাকে একা একা হাসতে দেখে ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কি হলো বৌমা, একা একা হাসছো কেন? আপনার ছোট্ট ছেলেকে এক মেয়ে চোর বলে পিটিয়েছে। বলে সবটা খুলে বলল তার শাশুড়ি মাকে। রায়হানের মাও সবটা শুনে হেসে ফেলে। ঠিক বলেছ বৌমা, এই মেয়েকে আমাদের খুঁজে বের করতে হবে। আমার এই রাগে ছেলেটার জন্য এমন মেয়ে প্রয়োজন। তোহা হেসে মাথা নাড়ালো। তিশান রেগে যেন আগুন হয়ে আছে। এই অরিনের এত স্পর্ধা, তাকে পাবলিক প্লেসে এমন হেনস্থা করলো। তিশান আর যাই হোক নিজের অপমানের শোধ নিবেই। বড়বার বেড়ে গেছে এই অরিন, এর ব্যবস্থা কোনো না কোনোভাবে তার নিতেই হবে। ভেবেই তার সামনে থাকা ড্রিঙ্কসের বোতল হাতে নিয়ে ঠকঠক করে পুরোটা সাবার করে ফেললো। সারা ফ্রেশ হয়ে রুম এসে দেখলো রুমে তিশান নেই। বারান্দায় খুঁটিনাটি শব্দে সে বারান্দাতে গেল এবং গিয়ে দেখলো তিশান ড্রিঙ্কস করছে। সারা তাড়াতাড়ি তিশানের কাছে গিয়ে বোতলটা কেড়ে নিয়ে বলে, এসব কি তিশান, আবার তুমি এসব ছাইপাশ গিলছো? এগুলো হেলথের জন্য ভালো নয় জানো না? তিশান মাথা উঁচু করে সারার দিকে তাকালো। ঝাপসা চোখে সারার পা থেকে মাথা অবধি দেখলো তিশান। আজ সারাকে তার কাছে অন্যরকম সুন্দর লাগছে। তিশানের ভেতরে লালসাটা যেন জেগে ওঠে। সে উঠে দাঁড়ায় এবং এক ঝটকায় সারাকে কোলে তুলে নেয়। আচমকা সব হওয়ায় সারা হতভম্ব হয়ে গেল। চোখ বড় বড় করে তিশানের দিকে তাকালো। তিশান সারার দিকে তাকিয়ে বেডের দিকে নিয়ে যেতে লাগলো। সারা টাই ঢিলে করতে করতে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। বিকেলবেলা আজাদ হোসাইন আর মোহিনী গেছে সারাফের মামার বাসায়। বড় মামা অসুস্থ হওয়ায় তাদের তখনই যেতে হলো। অরিনও যেতে চেয়েছিল, কিন্তু আগামীকাল ক্লাস টেস্ট ছিল বলে তারা যাওয়া হলো না। আর সারাফ তো কোনোদিন অফিস ফেলে যাবেই না, তাই তারা সারাফের কাছেই অরিনকে রেখে যায়। বোন বাসা একা থাকায় সারাফ সন্ধ্যা 7টায় বাসায় চলে আসে। নিজের রুমে দরজা লাগিয়ে টাই খুলে পিছে ফিরতেই সারাফ দিল এক চিৎকার, হিয়া! হিয়া? হিয়া আসলো কই থেকে, আর কিভাবে বা আসলো? হিয়া এক পা করে এগিয়ে সারাফের সামনে এসে দাঁড়ায়। তারপর সারাফের কলার চেপে নিজের কাছে এনে আস্তে আস্তে বলে, কি মিস্টার, ভয় পেলে? ভাবছো তো কিভাবে তোমার রুমে চলে আসলাম? এত কিছু তোমার এই ছোট্ট মাথায় ঢুকিও না। ডাইরেক্টলি বলো কেন আসছো? ইনফ্যাক্টলি তোমার বিয়েতে রাজি করাতে। থ্রেড দিয়ে রাজি করবা? যাই করো না কেন লাভ হবে না, বিয়েতে আমি রাজি হবই না। ওরে আমার উঠবি জামাইটা, সমস্যা নেই, বিয়ের আগে বাসর সেরে ফেলবো, তারপর তোমায় ফাঁসাবো এবং বলবো তুমি তোমার বাসায় টেনে নিয়ে এসে আমার সাথে। হিয়া আর কিছুই বলার আগেই সারাফ তার মুখ চেপে ধরে বলল, এমন নিচে নামতে পারবে? সব করব তোমাকে পাওয়ার জন্য। এখন বলো রাজি হবা নাকি তোমার চরিত্রের ব্যান্ড বাজায় দিব? সারাফ করুণ চোখে হিয়ার দিকে তাকালো। সামান্য বিয়ে করার জন্য একটা মেয়ে এত সব করতে পারে তার ধারণার বাইরে।
সারাপ দোটানায় পড়ে গেল। একদিকে নিজের সম্মান আর একদিকে এই ধানি লঙ্কা, কোনটা করবে সে? সারাপ একটা শেষ চেষ্টা করলো। ভালোবাসা কিন্তু জোর করে হয় না। তুমি অলরেডি আমায় ভালোবাসো। সারাপ চোখ বড় করে তাকালো হিয়ার দিকে। বলছে কি হিয়া এসব? পাগল টাগল হয়ে গেল নাকি সে? মানে মাথা কি তোমার গেছে? একদম না। এই যে দেখো, আমি পাক্কা 2 বছর ধরে তোমার পিছে লেগে আছে। তুমি আমাকে বার্তাই দাওনি। তোমার জন্য অনেক কিছু পাঠিয়েছিলাম, সব ডাস্টবিনে ফেলে দিয়েছ। কিন্তু এই কয়দিনে হিসাব মিলিয়ে দেখো, আমার মেসেজ না দেওয়া তোমার ডিপ্রেশন হয়ে গেছিল। আমি তোমায় ভর্তা বানিয়ে পাঠালাম, তুমি কি সুন্দর খেয়ে আবার আমাকে থ্যাঙ্কসও দিলে। যে তুমি কি না আমার কোনো কথাই রাখোনি, সেখানে তুমি আমার এক বলাতেই আমার জন্য কিছু আনতে রাজি হয়েছো, ইভেন নিয়েও এসেছো। এখন আমি যদি তোমার পাশে প্রস্তাব না পাঠাতাম, হয়তো বা হাসি মুখে দিয়েও আসতে। এগুলো কি ভালোবাসা মনে হয় না তোমার কাছে মিস্টার শরাফ? সারাপ ব্রু কুচকালো এই কয়েকদিনের কথা ভেবে। সব হিসাব মিলে গেল হিয়ার কথার সাথে। এ তো দেখছি মহা মুশকিল। আজ সারাপ এবং হিয়ার এঙ্গেজমেন্ট। সেদিন হিয়া যা চাল চেলেছিল, এতে সারাফ আর বিয়েতে না করার সাহস পায়নি। সকাল সকাল সারাফ এবং তার বাবা বের হচ্ছে দেখে অরিন ব্রুকুচকে বলে, এই সকাল সকাল তোমরা কই যাচ্ছ? রায়হানদের ইনভাইট করতে। স্বাভাবিকভাবেই বলল সারাফ। মানে কেন? তাদের আবার ইনভাইট করার কি প্রয়োজন? তুমি তো তাদের ভালোভাবেই চেনোই না। চোখ বড় বড় করে জিজ্ঞেস করলো অরিন। আরে তুই কি মাহানকে ভুলে গেছিস? না, মাহান ভাইকে কেন ভুলবো? মাহানের বাসাতেই যাচ্ছি, আর রায়হান তো মাহানের ছোট ভাই। 1 সেকেন্ড, কি বললা তুমি? মাহান ভাইয়ার ছোট ভাই এই রায়হান, যে কিনা আমাকে... আরে হ্যাঁ, রায়হান দেশের বাইরে থাকার কারণে তুই কখনো জানিসনি, আর মাহানের ফ্যামিলি মেম্বারদের সাথেও পরিচিত হয়নি। যাই হোক, রায়হান আমাকে চিনতো, এন্ড আমাদের মধ্যেকার কথা হয় বিদায় রায়হানের কাছে আমার নাম্বারটাও ছিল। সেই সুবাদে সেদিন রায়হান আমাকে তোর কথা জানিয়েছে। এবার অরিনের হতভম্ব মুখটা দেখে কে? সে জানতোই না মাহানের ভাই আছে, আর তার যে বড় কথা, মাহান ভাইয়ের ছোট ভাই রায়হান তার বদমেজাজি কিডন্যাপার। হোয়াট এ মিরাকল! সারাফ আর কিছু না বলে তার বাবাকে নিয়ে বেরিয়ে গেল। সারাফ এবং মাহান কলেজ ফ্রেন্ড। কলেজে একসাথে যেমন ছিল, সেরকম ভার্সিটিতেও তার 2 বন্ধুই বন্ধুত্ব অনেক গভীর। অরিন রুমে গিয়ে দরজা বন্ধ করে নাগিন ডান্স দিল, এই ভেবে রায়হান তার ভাইয়ের বিয়েতে থাকবে। উফ, তার খুশিতে নিজেকে পাগল পাগল লাগছে। এতদিন ভয় তার কিডন্যাপারকে ভার্সিটিতে জ্বালাতে পারেনি। সেদিন চোর ভেবে যা কালানি দিয়েছে, এটা ঠিকই রায়হান ওসুল করে ছাড়তো। তাই সেই ভয়ে অরিন একদম লক্ষ্মী মেয়ের মতো ছিল। রায়হানকে কোনো অভিযোগের সুযোগ দেয়নি সে একবারের জন্য। রায়হানও আর কিছু বলেনি, তার চেহারা দেখেই বোঝাই যাচ্ছিল সে কোনো কিছুর চাপে রয়েছে। তাই তেমন একটা অরিনকে খেয়াল করেনি। তবে যত দিন গেছে রায়হানের প্রতি অরিনের ভালো লাগা বেড়েই চলেছে। সে অলরেডি রায়হানের প্রেমে পড়ে গেছে, সেটা অরিনের বুঝতে সময় লাগেনি। তাই তো যেদিন রায়হান আসতো না, সেদিন কেমন মন মরা হয়ে থাকতো সে। সেই কালানির পর আজ 4 মাস অতিবাহিত হয়েছে, ভাবা যায়। গতকালই প্রথম সেমিস্টার পরীক্ষা শেষ হলো, তার উপর লম্বা ছুটি। এখন তো তার কিডন্যাপারকে আরও দেখবে না। এই ভেবে অরিন দরজা খুলে বেলকনিতে চলে গেল। দরজা খোলার কারণ তার মা ডাকলে যেন সে শুনতে পায়। অরিন পলকহীনভাবে আকাশের দিকে তাকিয়ে আছে। তার মন চাচ্ছে মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে, উড়ে উড়ে নিজের ভালো লাগার ফিলিংসটা সেই সাদা সাদা মেঘগুলোর সাথে শেয়ার করতে। অরিনের ভাবনার মাঝে কেউ তার পিছন থেকে জড়িয়ে ধরে বলল, সারপ্রাইজ। অরিন ভয়ে পিছে ফিরে দেখে মিশকা অরিনের খালাতো বোন এবং একমাত্র বেস্টি। কে বলেছে অরিনের ফ্রেন্ড নেই? অরিন মিশু বলে চেঁচিয়ে জড়িয়ে ধরল। উফ ইয়ার, এতদিন কই ছিলি তুই? একটা খবরও নিলি না? যা শয়তান মাইয়া, কথা বলবি না। মিশকা হেসে দেয় অরিনের গাল ফোলানোর কথা শুনে। খালামণি ফোন করলেই আমি তো, খবর তো নেই তখন। কেন? আমাকে ফোন করে খবর নিলে কি সমস্যা? তোর নাম্বারটা আমি হারিয়ে ফেলেছি, কি করে খবর নিতাম? আরে গাধি, এতবার যে খালামণিকে ফোন দেস, তার থেকে বা সারাফ ভাইয়ের থেকে চাইলেই তো দিয়ে দিত। মিশকা মাথা চুলকাতে বলে, বইন বিলিভ মি, আমি নাম্বার নিব করে ভুলেই যাই একেবারে। এখন আর রাগিস না প্লিজ।
তোর নাম্বার এখনই নিব। আর হ্যাঁ, আমি আজ থেকে থাকবো পাক্কা 20 দিন। সত্যি? 3 সত্যি। এবার তো রেগে থাকিস না। গোমরা করে বলল মিশকা। অরিন আনন্দে জড়িয়ে ধরল মিশকাকে। প্রায় অনেক দিন পর মিশকাকে পেয়েছে সে। দুই বোন মিলে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমের দিকে চলে গেল। সারা ইদানিং অনেক বমি করছে, কিছু খেতে পারছে না, সব কেমন ভেতর থেকে গুলিয়ে আসে। যাই খাচ্ছে সব বমি করে ফেলে দিচ্ছে। এসব দেখে তিশানের মায়ের সন্দেহ জাগলো, তাই সে জলদি করে সারাকে হসপিটাল নিয়ে টেস্ট করায়। পরের দিন মায়ের জোড়াজুড়িতে তিশান রিপোর্ট নিয়ে আসে। রিপোর্ট পজিটিভ। এটা দেখে তিশানের ভিতরে এক অজানা প্রশান্তি খেলে গেল। তার অস্তিত্ব সারার মাঝে। এই বাবা হওয়ার অনুভূতি যেন তিশানকে চারপাশ থেকে ঘিরে ধরেছে। এ যেন শ্রেষ্ঠ অনুভূতি। তিশান রিপোর্ট নিয়ে তিশান রুমে চলে আসে। সারা চোখ বুজে বেডের সাথে হেলান দিয়ে বসে আছে, আর তিশানের মা তার পাশে বসে। এই কয়েকদিনে সারার মুখটা কেমন মলিন হয়ে গেছে, চেহারায় ক্লান্তি ভাব স্পষ্ট। তিশানকে তিশানের মা দেখতে পেতেই তিশানকে ডেকে ভেতরে আসতে বলে। তিশানকে ডাকতে শুনে সারা ধীর গতিতে চোখ মেলে তাকালো। তিশানের ঠোঁট এবং হাত অনবরত কেঁপে চলেছে আনন্দে। কিরে, রিপোর্টে কি এসেছে? সারার দিক থেকে চোখ সরিয়ে মায়ের দিকে তাকালো তিশান। তার মা উৎসুক হয়ে তিশানের দিকেই তাকিয়ে। তিশান ঠোঁট কাঁপিয়ে মৃদু স্বরে বলে, তুমি দাদিমা হতে চলেছ মা? আলহামদুলিল্লাহ। বলেই সারাকে জড়িয়ে ধরলেন। সারা যেন স্ট্যাচু হয়ে গেছে, নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কি বললো তিশান? তার শাশুড়ি দাদিমা, তার মানে সে গর্ভবতী? তার মাঝে আরেকটা অস্তিত্ব বেড়ে চলেছে। নিজের অজান্তেই সারার পেটে হাত চলে গেল। অশ্রুর বাঁধ ভেঙে মুক্তোর মতো চোখের কোনা বেয়ে গড়িয়ে গেল। তিশানের মা তৎক্ষণাৎ রুম থেকে বেরিয়ে গেল তিশানের বাবাকে খবরটি দিতে। বাড়িতে যেন খুশির আমেজে মৌ মৌ করছে। তিশান রিপোর্টটা টেবিলের উপর এক বইয়ের ভিতর রেখে সারার পাশে এসে বসলো। সারা পেটে হাত দিয়ে তার সন্তানকে নিয়ে স্বপ্ন বুনতে ব্যস্ত। তিশান মৃদু সুরে বলে, ধন্যবাদ সারা, আমাকে এই অমূল্য সম্পদ উপহার দেওয়ার জন্য। তুমি জানো না আজ আমি কতটা খুশি, ভালোবাসি। এতদিন পর তিশানের মুখে ভালোবাসি শুনে সারা যেন আবেগে নেতিয়ে পড়লো। আজ যেন চারপাশে সুখ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না। আজ তার জন্য বিশেষ একটা দিন। সারা প্রেগনেন্ট রায়হান। রায়হান ল্যাপটপে একটা ফাইল চেক করছিল। হুট করে তোহার মুখে এই কথা শুনে রায়হানের হাত চলা বন্ধ হয়ে গেল। ল্যাপটপ থেকে চোখ সরিয়ে তোহার দিকে তাকালো। তোহা নির্জীবের মতো রায়হানের দিকে তাকিয়ে আছে। রায়হানের কেন জানি না আনন্দ লাগছে। আজব আনন্দ কেন লাগছে তার? এই খবর শুনে তো তার ভেঙে পড়ার কথা। সারার প্রতি ফিলিংস কেন কাজ করছে না তার? কোথায় গেল তা? সারার প্রতি সব কেমন ঘোলাটে লাগছে রায়হানের কাছে। তোহা সূক্ষ্ম দৃষ্টিতে রায়হানকে বোঝার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সে রায়হানের চেহারার ভাবভঙ্গি বুঝে উঠতে পারছে না। রায়হান স্বাভাবিকভাবেই বলে, তোমার ভাইকে বলিও 1 কেজি মিষ্টি পাঠিয়ে দিতে। কি হয়েছে কি? বলেই রায়হান আবার নিজের কাজে মনোযোগ দিল। কয়েক মাস তার উপর দিয়ে বেশ ঝড় যাচ্ছে। তার বাবা চেক আপ করাতে দেশের বাইরে গিয়েছে, যার কারণে তার বাবার জায়গায় তাকেই সব সামলাতে হয়। দিন রাত পরিশ্রমের পর আবার ভার্সিটি ম্যানেজ করা কম কথা নয়। এত চাপের মধ্যে সারার প্রতি অনুভূতিগুলোতে যেন মরিচা ধরে গেছে। আর যে প্রতারক তাকে মনে রেখে কাজ কি? বেশ তো তাকে পাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু রায়হান এটা ভুলে গেছিল ভালোবাসা জোর করে হয় না। তাই সে এমন ব্যস্ততার মাঝে থেকেছে। সারার কথা তার মাথাতেই আসেনি, যদি না তোহা আজ তাকে এই খবরটা বলতো। রায়হানের এরূপ আচরণে তোহা ভীষণ খেলো, সাথে মনে মনে খুশিও হলো। সে আর ডিস্টার্ব না করে রায়হানের রুম থেকে চলে গেল। রায়হানের সেদিকেও খেয়াল নেই। সে আপাতত নিজের কাজ করতে ব্যস্ত। বেশিরভাগ সময় স্ক্রিনের সামনে তাকিয়ে থাকার ফলে তার চোখ দুটো জ্বলে উঠল। রায়হান ল্যাপটপ অফ করে কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল। চোখ বন্ধ করতেই রায়হানের চোখের সামনে অরিনের চেহারা ভেসে উঠল। সাথে সাথে সে চোখ খুলে উঠে বসলো। তারপর কি মনে করে নিজের অজান্তেই হেসে ফেলে। রায়হান চোখ বুজে ভাবছে সেদিনের কথা। সেদিন অরিন তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছিল দেখে রায়হান বিরক্তি নিয়ে জিজ্ঞেস করেছিল, কথাবার্তা ভাবা ছাড়া আর কোনো কাজ নেই তোমার? উফ, আমি সিরিয়াস কিডন্যাপার। আচ্ছা শোনেন না, আপনার মন কি কালারের? মাথা কি গেছে তোমার? মনের আবার কালার হয় নাকি? হয়, এবং আমি এটাও জানি আপনার মনের কালার কি। ও রিয়েলি? তো বলো তো আমার মনের রং কি?
নীল। অরিনের কথায় সেদিন রায়হান ফিক করে হেসে দেয়। অরিন গাল ফুলিয়ে বলে, দেখেন একদম হাসবেন না। কয়বার বলবো যে আমি সিরিয়াস? আমি বেশিরভাগ সময় আপনাকে নীল, স্কাই আর নেভি ব্লু পোশাকেই পরতে দেখেছি, তাই বলেছি। আর এটাও জানি আপনার পছন্দের কালার নীল। আমার ফেভারিট কালার নিয়ে বিচার করে ফেললা? হ্যাঁ, আপনার মনটা নীল কালারের, আর আমি আপনার সেই নীল মনের মায়া হতে চাই, তাও গভীরভাবে। অরিনের কথায় রায়হান বিষম খেলো। কাশতে কাশতে তার দম বন্ধ হয়ে আসছিল। অরিন পানিয়ে গিয়ে ভেঙচি কেটে বিড়বিড় করে বলে, কিছু বললেই কাশি উঠে এই কিডন্যাপারের। কিছু বললে? পানি খেয়ে জিজ্ঞেস করলো রায়হান। না, আপনাকে কিছু বলতে পারি? দাঁত কেলিয়ে বলল অরিন। তার মানে আমাকেই বলছিলে? ব্রু কুচকে বলে রায়হান। অরিন থতমত খেয়ে তখনই দৌড় লাগায়। সবটা ভেবে নিজের অজান্তেই হেসে ফেলে রায়হান। এই মেয়েটা অতিরিক্ত চঞ্চল, সেটা হাড়ে হাড়ে বুঝেছে প্রথম দিনই। নইলে কিডন্যাপ করার পর কেউ কখনো বিয়ের প্রপোজাল দেয়? মাইজ রুমে আসতেই মাইজের সাথে নিচে চলে গেল। নিচে নামতেই সারাফ আর তার বাবা বাড়িতে প্রবেশ করলো। রায়হান সারাফকে দেখে হেসে জড়িয়ে ধরে কুশল বিনিময় করলো। সারাফ আর তার বাবাকে নিয়ে রায়হান লিভিং রুমে চলে আসলো এবং কথা বলতে লাগলো। তা সারাফ ভাইয়া, হুট করে আমাদের কথা মনে পড়লো বুঝি? আরে তেমন কিছু না, তোদের কথা তো সবসময় মনে পড়ে, বাট কাজের চাপে আসা হয় না। বুঝলাম। তা আজ কি মনে করে আসলে? অ্যাকচুয়ালি আজ আমার এঙ্গেজমেন্ট, তাই দাওয়াত দিতে আসলাম। ওয়াহ ভাই, কংগ্রাচুলেশন, ফাইনালি তুইও বিয়ের পিড়িতে বসছিস। মাহান লিভিং সারামের দিকে যেতে যেতেই বলল, অনেকদিন পর বন্ধুকে পেয়ে সারাফ মাহানের সাথে আড্ডায় বসে গেল। মাহান, সারাফ, রায়হান হেসে হেসে অনেক কথা বলল। আচ্ছা শোন, আমার অন্যান্য আত্মীয় স্বজনদের দাওয়াত করতে যেতে হবে, তোর সন্ধ্যার সময় চলে আসিস। আর হ্যাঁ, বিয়ের গায়ে হলুদ সকল প্রোগ্রামে যেন তোদের পাই। এমন সময়ই তোহা মাইজকে নিয়ে আসলো হাতে নাস্তা নিয়ে। কিছুক্ষণ কথা বলে সারাফ আর তার বাবা চলে গেল। রায়হান ভাবছে এখন যদি সারাফের এঙ্গেজমেন্ট যায় তাহলে অরিন তো আরো জ্বালিয়ে মারবে, কিন্তু না গিয়েও তো উপায় নেই। যতই হোক তার বড় ভাইয়ের বন্ধুর বিয়ে বলে কথা। রায়হান যেন দোটানায় পড়ে যায়, যাবে কি যাবে না এই বিষয়ে। রায়হানকে এমন চিন্তিত দেখে তোহা ব্রুকুচকে জিজ্ঞেস করলো, কি হলো দেবজি, কোনো গভীর চিন্তায় ডুব দিলেন আবার? কই ভাবি, কিছু না। যাই হোক, আমি যাই উপরে। বলেই রায়হান উপরে নিজের ঘরে চলে গেল। রায়হানের পিছে পিছে মাইজও গেল। তোহা এদিকে মাহানকে বলল, আচ্ছা মাহান, আমাদের তো শপিংয়ে যাওয়া উচিত তাই না? তাছাড়া আপনার বন্ধুকেও তো কিছু একটা দিতে হবে নাকি? হ্যাঁ, ঠিকই বলেছ। এক কাজ করো, 11টার দিকে তুমি আর মা মিলে শপিংয়ে যাও, আমি এখন অফিসের জন্য বের হব। তোহা সম্মতি জানালে মাহান নিজের রুমে চলে গেল চেঞ্জ করতে, আর তোহা গেল রায়হানের রুমে মাইজকে আনতে। মাইজের স্কুল যাওয়ারও সময় হয়ে গেছে। তোহা এসব ভেবে যেই পিছে ফিরলো দেখলো মাইজ রায়হানের সাথে নামছে। ভাবি, আজ মাইসকে আমি স্কুলে দিয়ে অফিসে যাব। তোহা মুচকি হেসে বিদায় দিল ওদের। অরিন আর মিশকা বকবক করছে, আর মোহিনী সহ কিছু আত্মীয় স্বজন এই সেই কাজে দৌড়াদৌড়িতে ব্যস্ত। অরিনদের কথার মাঝেই হিয়ার কল এলো। অরিন ফোন রিসিভ করে লম্বা একটা সালাম দিল হিয়াকে। হিয়াও মুচকি হেসে সালামের উত্তর নিয়ে বলে, কি ননদিনী, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভাবি, ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমার ভাই কোথায়? সকাল থেকে ফোন দিচ্ছি, রিসিভ তো করছে না। ভাইয়া আত্মীয়দের দাওয়াত করতে বেরিয়েছে, হয়তো ফোন সাইলেন্ট, তাই ধরতে পারছে না। ও আচ্ছা, যাক, তোমার ওই ভাই ফাইনালি সংসারী হচ্ছে। তার বলতে, তুমি না থাকলে তোমার ভাইকে বিয়ে করা তো দূর, কিছুই হতো না। ভাগ্যিস তোমার আইডিয়াতে সেদিন বাড়িতে ঢুকেছি, নয়তো এই নিরামিষকে রাজি করানোর দায় ছিল। মিশকা হিয়ার কথায় অবাক চোখে অরিনের দিকে তাকায়। তার মানে কি অরিন প্ল্যান করে এসব সাজিয়েছে? অরিন ফিক করে হেসে দিয়ে বলে, বাড়িতে ভাবির উৎপত্তি করতে হলে এইরকম চালাকি করতেই হয়। যাই হোক, এখন বলো কি জন্য ফোন দিলে? ও হ্যাঁ, ভালো কথা। চেয়েছিলাম শপিংয়ে যাব তোমার ভাইয়ের সাথে, কিন্তু তোমার ভাই তো নানা কাজে বিজি। এখন না হয় তুমি আমার মিশকায় আছো। আর হ্যাঁ, মিশকা কি এসেছে? হ্যাঁ, এসেছে আমার পাশেই। মিশকাও কিছুক্ষণ কথা বলল হিয়ার সাথে। অরিন সবশেষে বলে,
তাহলে ভাবি আমরা রেডি হই, তুমি রেডি হয়ে থাকো, ফোন দিলে নিচে এসো। আচ্ছা, আর হ্যাঁ, আমাদের গাড়ি করেই কিন্তু যাব। বাপি আমাদের 3টে মেয়েকে একা একা কিন্তু ছাড়বে না। আমরা খেয়ে রেডি হয়ে নিই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফোন রেখে অরিন আর মিশকা গেল রেডি হতে। মিশকা রেডি হতে হতে জিজ্ঞেস করলো, আচ্ছা বই, তুই কিভাবে ওদের সেটিং করে দিলি? যেভাবে করার সেভাবে। বিছানা থেকে হিজাব ওড়না নিতে নিতে বলল অরিন। হেয়ালি না করে বল না। আচ্ছা আচ্ছা বলছি, শোন। যেদিন হিয়া আপুর বাবা আমাদের বাসায় প্রপোজাল পাঠায় সেই দিন থেকে আমি প্ল্যান করা শুরু করি, কারণ হিয়া আপুকে আমি বেশ পছন্দ করি। সেখানে ভাবি হবে তাই তো কথাই নেই, সেখানে ভাবি হবে তাহলে তো কথাই নেই। তো রুমে গিয়ে আপুকে সবটা খুলে বললাম। আপু তখনই রেগে মেগে কল কেটে মনে হয় ভাইয়াকে কল করেছে। বলেই হি হি করে হেসে দেয় অরিন। তারপর হিজাব বাঁধতে বাঁধতে আবার বলা শুরু করে, তো আপু ভাইয়াকে থ্রেট দেয় ভাইয়ার ইজ্জত প্লাস্টিক করবে বলে। আমিও সেই সুযোগটার অপেক্ষায় থাকি। পরের দিন আব্বু আম্মু বড় মামার বাড়িতে চলে যায়, আর আমি এই ফাঁকে আপুকে ফোন করে সবটা বলে দিই। আপু সময় বুঝে আমার বাসায় চলে আসে, আর আমি ভাইয়ার রুমে আপুকে রেখে নিজের ঘরে এসে পড়তে বসি। বলে আবার থামলো অরিন। তারপর উত্তেজিত হয়ে বলল মিশকা। ভাইয়া সেদিন মনে হয় 7টার আশেপাশের সময়ই এসেছিল। তার আসার প্রায় কিছুক্ষণ পর ভাইয়ার চিৎকার শুনতে পাই, যার কারণে আমি হেসে দেই। আপু আচ্ছা আছে উত্তম মধ্যম দিয়েছে আমার এই ভাইকে। তারপর আর কি, ভাইয়া এই বিয়েতে রাজি হয়ে গেছে। মিশকা আর অরিন দুজনে একসাথে হেসে দিল। তোর চালাকির তুলনা হয় না বইন, বাট আফসোস যদি আমিও তোর সাথে থাকতাম। মুখ গোমড়া করে বলল মিশকা। আরে সমস্যা না, সারাফ ভাইয়ের বাসর আমরা একসাথে সাজাবো, তারপর হলুদে দলীয় নাচ দিব। একবার ভাব কতটা এনজয় করব। অরিনের কথায় মিশকার চোখ মুখ চিকচিক করে ওঠে। দুজন একসাথে কথা বলতে বলতে বেরিয়ে গেল বাসা থেকে। মোহিনীকে বলেছে তারা হিয়ার সাথে শপিংয়ে যাচ্ছে। দুই বোন কথা বলতে বলতে নিচে নামতেই দেখলো তাওহিদ ওদের বিল্ডিং এর সামনে পাইচারি করছে, কাঁধে একটা কলেজ ব্যাগ। অরিন ব্রু কুচকে তাওহিদকে ডাকলো। এই তাওহিদদা এমনি রাস্তায় হাঁটতেছস কেন? অরিনের গলা শুনে সে গেটের দিকে তাকালো। অরিনকে দেখতে পেয়ে লম্বা লম্বা পা ফেলে অরিনের সামনে এসে দাঁড়ালো। তাওহিদকে মুখ গোমড়া করে দাঁড়িয়ে থাকতে দেখে অরিন আবার জিজ্ঞেস করলো, বোবা হইছস নাকি বয়রা হইছস? কি বলছি কানে যায় না? তোমার বাসার দারোয়ান আমাকে ঢুকতে দেয়নি, তাই বাইরে এরকম পায়চারি করছি। কেন কেন? আপু তুমিই বলো না আমাকে কোন দিক দিয়ে ফেরিওয়ালা লাগছে। আমি নাকি জিনিসপত্র বিক্রি করতে ভিতরে ঢুকছি, তাই দারোয়ান ঢুকতে দেয়নি। সে বলে এখানে কেউ তোর জিনিসপত্র নিবে না, সাইডে চাপ। তাওহিদের কথায় মিশকা আর অরিন দুজনেই হেসে ফেলে। তাওহিদ আজও চুলে এক পাতিল নারকেল তেল দিয়ে সাইডে স্মৃতি করে আছড়ে রেখেছে। তবে তাওহিদের পোশাক ভিন্ন। আজকে সে একটা নর্মাল ফতুয়া আর লুঙ্গি পরেছে, তারপর পিছে একটা কলেজ ব্যাগ। তবে এই লুকে যে কেউ ওকে ফেরিওয়ালাই ভাববে। অরিন হাসতে হাসতে বলল, তোরে লুঙ্গি পরতে বলছিল কে? গরমে লুঙ্গি ছাড়া উপায় ছিল না। ইচ্ছে তো করছিল ফতুয়া না পরে সেন্টো গেঞ্জি পরে বের হই। উফ কি যে গরম। তাওহিদের কথায় দুই বোন আর এক দফা হেসে ফেলে। অরিন হাসতে হাসতেই তাওহিদকে ভেতরে নিয়ে গিয়ে দারোয়ানের সাথে পরিচয় করিয়ে বাসার বিষয়ে বুঝিয়ে শুনিয়ে হিয়াদের বিল্ডিং এর দিকে চলল। হিয়া গাড়িতে বসেই ওদের অপেক্ষা করছিল। অরিন আর মিশকা যেতেই হিয়া বলে ওঠে, কি হলো ননদিনীরা, এত দেরি? আর বলো না ভাবি, লম্বা কাহিনী। চলো তোমায় যেতে যেতে বলবো। অরিন গাড়িতে উঠতে উঠতে বলল, ঠিক আছে, সে ভালো। ড্রাইভার চলো। ড্রাইভার সম্মতি পেতেই গাড়ি স্টার্ট দিল। পুরো রাস্তায় তাওহিদের বিষয়টি বর্ণনা দিয়ে প্রচুর হাসলো তিনজন মিলে। অরিন, মিশকা আর হিয়া অনেকক্ষণ ধরে শপিং করছে। এমন সময় এক মধ্যবয়সী এক মহিলা এসে হিয়ার হাত ধরে বলল, তুমি সেই না যে আমার ছেলেকে ডিস্টার্ব করো? বা ভারী মিষ্টি মেয়ে তো তুমি। তা কি নাম তোমার, বাড়ি কোথায়? মহিলার এরূপ আচরণে তিনজনই থতমত খেল।